তোরা এত মনোযোগ দিয়ে আমার কথা কি শুনছিস? পেটা শালারে। সেই দানব পুরুষগুলো যেন এই আদেশের অপেক্ষায় ছিল। তারা দেদারসে মারতে লাগলো শুভ আর অজ্ঞান হয়ে পড়ে থাকা ছেলেগুলোকে। এক পলক সেদিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল সেই ব্যক্তি। গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিতে বলল। হঠাৎ পকেটে প্রাইভেট মুডে থাকা ফোনটা বিপ করে উঠল। স্ক্রিনে আব্বু লেখাটা দেখে কানে ইয়ারপড গুঁজে ফোন রিসিভ করে সে। অপর পার্শ্বতে এক কঠোর কণ্ঠ ভেসে উঠল তার কর্ণকুহরে। ঈদের সকালে কোথায় গায়েব হয়ে গেলে আদ্র? কত কাজ পড়ে আছে সেই সব মাথায় আছে? যেখানেই থাকো এক্ষুনি বাসায় ফিরে এসো। নিজের মতো এক পক্ষে কথা সেরে কল কেটে দিলেন রিয়াজ ওরহান। ফোনটা পাশের সিটে ছুঁড়ে চোখ বন্ধ করলো আর্দ্র। তবে শুভ এবং তার বন্ধুদের পরিকল্পনা মাথায় চালা দিতেই রাগে চোয়াল শক্ত হয়ে গেল তার। সেদিন নাম্বার পাওয়ার পর রাতে নুভাকে কল করেছিল শুভ। তখন নুভাকে পড়তে বসিয়ে ওর ফোন ঘাটছিল আর্দ্র। রাত প্রায় 12টা নাগাদ পেরিয়েছে। এত রাতে কল দেওয়া স্বাভাবিক থেকে নিয়ে আর্দের কাছে। তবে কিছুদিন হতে নুভার পিছু করছে কিছু ছেলে। ওদের মাঝে দুজনকে ধরে উত্তম মাধ্যম দিতেই টেপ রেকর্ডারের মতো গড়গড় করে সব উগড়ে দিয়েছে। এদের মূল উদ্দেশ্য ছিল নুভাকে শুভর প্রেমে ফাঁসিয়ে পালিয়ে বিয়ে দেওয়া। যেহেতু শুভ নুভাকে পছন্দ করত, তাই এই শর্তে রাজি হতে দেরি করেনি ওরা। তবে ওরা জানতো না নুভা আর্দের কাজিন। এই সবচেয়ে কোনো শত্রুর পরিকল্পনা, সেই বিষয়টা আজ করতে পেরেছে আর্দ্র। আর এর মূল কারণটা হচ্ছে ওরহানদের বদনাম করা। অজান্তেই তার সন্দেহ গিয়ে ঠেকলো দুজন ব্যক্তির ওপর। সেমাই রান্না করছে বারিশ। ঈদের সকালে মিষ্টিমুখ করা সুন্নত না হলে এখন ভুলেও কিচেনে পা রাখত না সে। যাই হোক, মায়ের বকুনি খাওয়ার চেয়ে সেমাই খাওয়া ঢের উত্তম। মায়ের কথা মাথায় আসতেই ফোন বেজে উঠল তার। দুধ জাল দিতে বসিয়ে কল রিসিভ করলো বারিশ। সেই সাথে চোখের দৃশ্যপটে ভেসে উঠল মা পদবি পাওয়া এই ভদ্রমহিলার মুখশ্রী। বারিশ বলল, ঈদ মোবারক মা, কেমন আছো? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বারিশ? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কি করছিস তুই? মিষ্টিমুখ করেছিস? এই তো সেমাই ভাজা শেষ, এখন দুধ জালে বসিয়েছি। তোর খুব কষ্ট হয় না সেখানে? ফিরে আয় এখানে। আজ তুই বাড়িতে থাকলে কখনো লন্ডন ছেড়ে যেত বিদিশা। তোর দুঃখে বেচারি প্যারিস পড়ে আছে। সব উলট পালট করেছিস তুই। বাড়ির ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলিয়ে বলল, বিদেশা নিজের কেরিয়ার গড়তে পারিস থাকে মা। খুবই বেশি দূরে তো না, ফ্লাইটে উঠলো 2 ঘন্টা পৌঁছে যাওয়া যায়। আর রইলাম আমি, বলেছি না কাজটা শেষ হলে এসে পড়বো। মাত্র 2 মাস হলো এসেছি, এখনই অস্থির হয়ে পড়লে বাকি 5 বছর কিভাবে কাটাবে? 5 বছর থাকা লাগবে না বাপু, তুমি শিগগিরই ফিরে এসো। তোর বাবা তো প্রশ্ন করে ছেলে কবে ফিরবে। আমি উত্তর না দিতে পারলে বলে আমি তোকে আশকারা দিয়েছি। তুই বল, আমি বলেছিলাম তোকে বাংলাদেশ ফিরতে? বাড়ির জবাবে কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। চুলা বন্ধ করে ফোন হাতে দরজা খুলে বারিশ বাজার সাথে বুঝিয়ে দিয়ে প্রস্থান করলো ডেলিভারি ম্যান। দরজা লাগাতে যাওয়ার পূর্বেই পরিচিত কণ্ঠ ভেসে এলো কর্ণের। ওয়েট, আটকে দিয়েন না, আমি আগে ভেতরে আসি, গোস্ত বিতান করি। সুদূর প্রবাস হতে কলে ছেলের বাড়িতে মেয়ের কণ্ঠস্বর শুনে চমকে ওঠেন সাহারা। ওনার পাশে কাপ হাতে বসে আছেন বাহার সাহেব। কফিতে চুমুক দিতে ভুলে গেছেন তিনি। এদিকে বারিশ অবাক নয়নে চেয়ে আছে দরজার সম্মুখে থাকা রমণীর পানে। এ যেন স্বয়ং সদ্য ফোটা লাল গোলাপ এসে হাজির, যার কাটা গায়ে নয় বরং আঁখিতে উপস্থিত। সেই নীলাভ চোখ দুটো হৃদয়ের গভীরে ঘায়েল করতে ব্যস্ত। বারিশের চমকানো ভঙ্গি দেখে নুভা গলা ঝেড়ে বলল, স্যার প্রাইভেট পড়তে আসিনি, আজ ঈদের খুশি বিলাস করতে এসেছি। মে আই কাম ইন? বিনা বাক্যে সরল মনে দরজা ছেড়ে দাঁড়ায় বারিশ। আনগোয়িং কলে মায়ের পানে চেয়ে ইশারায় পড়ে কথা ভাবে জানিয়ে কল কেটে দিল সে। ইতিমধ্যে নুভা চারপাশ দেখা বাদ রাখেনি। যে ঘুরে ফিরে বাড়ির প্রতিটি কোণা দেখছে। ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ ডাইনিং এবং কিচেন, দুটো বেডরুমের একটা বন্ধ। নুভা আন্দাজে হিসাব করে নিল বাড়িতে 3টে ওয়াশরুম। বাজারপত্র কিচেনে রেখে বারিশ নুভাকে জিজ্ঞেস করলো, হঠাৎ ঈদের দিনে তুমি কোথাকে এলে? নুভা চোখ ঘুরিয়ে বারিশের পানে স্থির দৃষ্টিতে তাকালো। আফসোস মিশ্রিত কণ্ঠে বলল, টার্গেট তো ছিল প্রাণকে নিয়ে তিজার বাড়ি যাব, কিন্তু আমার আশায় পানি ঢেলে আসান চলে গেল তিজার বাসায়। আমার বাড়িতে সকলে নিজেদের কাজে ব্যস্ত, আদ্র সকাল থেকে লাপাত্তা। আর
প্রাণের মুড তেমন একটা ভালো না, তাই আমি ঘুরতে ঘুরতে একাই এসে পড়েছি। বুঝলাম না, তোমার কাজকর্ম নেই বলে এসছো, যাই হোক ছুটির হোমওয়ার্ক করছো? নুভার দিকে সেমাই বাড়িয়ে দিল বালিশ। নুভা কাচের বোল হাতে নিয়ে সোফায় বসে বলল, আপনি আমার অ্যাসাইনমেন্ট চেক করেছেন? ধরা হয়নি। আমার অন্য স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট চেক করতে হয়। করা হয়নি, আমার জন্য প্রফেসরদের হোমওয়ার্কও করতে হয়। বালিশ বাংলা পাঁচের ন্যায় মুখ বাঁকালো। নুভা নিশ্চিত মনে সেপাই খাচ্ছে। মেয়েটা যে কেন এমন ঘাড়তারামি করে ভেবে পায় না বালিশ। নুভা গ্লাস হাতে নিয়ে পানি পান করে বলল, কয়েকটা বেস্ট টুরিস্ট স্পটের নাম বলুন তো, আমার পক্ষে চুজ করা পসিবল না। তোমার ঠিক করা স্পষ্ট তো ভার্সিটির টিপে নিয়ে যাবে না, এটা পুরোপুরি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। চমকে তাকায় নুভা, ভ্রু কুচকে শুধায়, হোয়াট ননসেন্স? কবে ট্রিপ? কেন, ঈদের সপ্তম দিন? বিস্ময়ের হাঁ করে তাকিয়ে আছে নুভা। রাশভারী রূপে ফিরে এলেও সেই দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারল না বালিশ। দ্রুত নজর সরিয়ে নিল সে। রোজকার ন্যায় চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল ওরহানদের। গতকাল ঈদের কাজকর্মে বেশ ধকল গিয়েছে একজনের শরীরের ওপর, তাই বেলা হয়ে যাওয়ার পরেও কারো ঘুম ভাঙেনি। তবে এই চিল্লাপাল্লায় শয্যা ছেড়ে উঠতে বাধ্য হলো সবাই। ঘুমে ঢুলতে ঢুলতে রুম থেকে বেরিয়ে এলেন রিয়াজ পাইল। করিডোরের রেলিং এসে দাঁড়িয়ে হাই তুলছেন ইলিয়াস ওরহান। তার পাশে ঘুমে ঝিমোচ্ছেন নাজনীন ওরহান। আসানের ঘুম বোধহয় ভাঙেনি, ভাঙলেও যে উঠে আসবে না তা কারো অজানা নয়। ঘুম জড়ানো চোখ দুটো খুলে পিটপিট করে চাইতেই বিস্ময়ে হয়ে গেলেন পায়েল। রিয়াজ যেন আকাশ হতে পড়ছেন। তবে বৃদ্ধ ওরহান দম্পতির মাঝে ভাবান্তর ঘটেনি। লিভিং রুমের সোফায় আধশোয়া হয়ে বসে আছে আর্দ্র। তার পেটের ওপর বসে এলোপাতাড়ি কিলঘুষি দিয়ে যাচ্ছে নুভা। রাগের চোখ মুখ রক্তের ন্যায় লাল বর্ণ ধারণ করেছে। রিড়ি করে কাঁপছে সারা শরীর। অন্যদিকে আর্দ্র নিজেকে বাঁচানোর জন্য বৃথা সাফাই গাইছে এবং নুভার মার হতে নিজেকে রক্ষা করছে। কিন্তু নুভাকে সামলাতে না পেরে ওর দু হাত পেছনে চেপে ধরল আর্দ্র। রাগে গর্জে উঠে ছটফট করতে লাগলো নুভা। ওর হাত চেপে ধরে শোয়া থেকে উঠে বসলো আর্দ্র। জগিং থেকে ফিরতেই বাঘের ন্যায় হামলে পড়ে নুভা তার ওপর। মুখে কিছু না বলে হাতাহাতি শুরু করলে এক পর্যায়ে তা ভয়ঙ্কর মারামারিতে পরিণত হয়। আর্দ্র পাল্টা আক্রমণ না করে নিজের প্রতিক্রিয়ায় ব্যস্ত ছিল, কিন্তু এখন নুভাকে না থামালে হিতে বিপরীত ঘটত। নুভা ছাড় পাওয়ার জন্য হাত পা ছুড়াছুড়ি করছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। এতক্ষণ ধস্তাধস্তি করায় শক্তি ফুরিয়ে গেছে ওর। তার উপর আর্দ্রের পুরুষালী বলের কাছে পেরে ওঠা দুষ্কর। আর্দ্র এক হাতে নুভার হাত চেপে অন্য হাতে গাল চেপে মুখ উঁচু করলো। রাগ যথাসম্ভব নিয়ন্ত্রণ করে আর্দ্র গম্ভীর কণ্ঠে বলল, ছটপট করা বন্ধ কর নূর। সাত সকালে কি হয়েছে তোর? এত ক্ষেপে আছিস কেন? নুভা কটমট করে চাইল আর্দ্রের পানে। নীলাভ চক্ষুদয় রক্তিমবর্ণ ধারণ করেছে। দাঁতে দাঁত চেপে চিবিয়ে নুভা বলল, তুই জানিস না কি করেছিস? জানলে তোকে জিজ্ঞেস করতাম। ঝাড়া মেরে আর্দ্রের বন্ধন হতে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় নুভা। রাগে গজগজ করছে সারা গা। ধৈর্যের শেষ সীমানা অতিক্রম করে ফেলেছে আর্দ্র। ধরপুরিয়ে সিঁড়ি ভেঙে নামলেন পায়েল রিয়াজ। তাদের পিছু পিছু এলেন বৃদ্ধ ওরহান দম্পতি। রিয়াজ আদুরে কণ্ঠে শুধালো, নোবা মামুনি, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আদ্র কিছু করেছে? আর্দ্র বেচায় বিরক্ত হলো। সে কিছু করুক বা না করুক, সবাই সবসময় তার ঘাড়ে আগে দোষ ফেলে। নুভা অত্যাধিক পরিমাণে রাগ প্রকাশ করে বাজখাই কণ্ঠে বলল, কি না করেছে জিজ্ঞেস করো বরাব্বু। তোমার ছেলের জন্মগত বদ অভ্যাস হয়ে গেছে সব সময় আমার কাজে বা হাত ঢোকানোর। এর প্রফিট হচ্ছে আমার আশাকে নিরাশায় রূপান্তর করা। আচ্ছা, কি এমন পুণ্যের কাজ এটা যে ওর আমার মুড খারাপ করতেই হবে? এই অপদার্থ খুব ভালো করে জানে আমি কতটা এক্সাইটেড ট্যুরের জন্য। ও আগে থেকেই জানতো সেম দিন তারিখে আমাদের ভার্সিটি থেকে ট্রিপে নিয়ে যাবে। তবুও সব জানার সত্ত্বেও ব্যাপারটা গোপন করেছে ও। চটভঙ্গিতে উঠে দাঁড়িয়ে নুভার দিকে এগিয়ে আর্দ্র বিস্ময়ের সহিত বলল, কি বলছিস সেই সব? বিশ্বাস কর, আমি কিছুই জানি না। আমি তো বাক্য খতম করতে দিল না নুভা। আর্দ্রের পানে চেয়ে তর্জনী তুলে সে বলল, খবরদার, নাটক কম করবি। 4 বছর হতে সেই ভার্সিটি পড়ছিস, অথচ সেখানের অ্যাক্টিভিটি সম্পর্কে জানবি না বললেই আমি বিশ্বাস করে নিব? মগের মূল্য পাইছিস? তুই সেখানে পড়া সত্ত্বেও আমার কেন বাইরের কারোর কাছ থেকে এইসব জানতে হবে? আসলে সব জানতি তুই। ভার্সিটির অ্যাক্টিভিটি স্কিপ
করা সম্ভব না জেনেই তুই আমার ট্যুরের প্ল্যান করতে হেল্প করেছিস, যাতে সময় মতো আমায় বাস ধরিয়ে দেওয়া যায়। কথাগুলো আমি কাল রাতেই তোকে জিজ্ঞেস করতাম, তাও ইন প্রাইভেট, কিন্তু সারা দিনের ধকলে তুই ক্লান্ত ছিলি বলে কিছু বলিনি। সকালে উঠে দেখি তুই চলে গেছিস জগিংয়ে। তখন ফোন কল করতে গিয়ে দেখলাম তুই ইউনিভার্সিটির ট্রিপে নিজের নাম তো দিয়েছিসই, সাথে আমার আর আসানের নামও আছে। এর মানে কি দাঁড়ায় সেটা বোঝার জন্য আমার আলাদা জ্ঞান অর্জন করতে হবে না, তুই পরিকল্পনা করে সব করেছিস। উপস্থিত সকলে হতবাক। সবকিছু আরদের মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে ট্রিপে নাম দিয়েছে, কিন্তু সে তারিখ খেয়াল করেনি। একবার সেদিকটায় চোখ বুলালে ভুলেও নাম দিত না আর্দ্র। নুভা লম্বা শ্বাস ফেলে আরদের মুখোমুখি হয়ে ধীরে সুরে বলল, আমি বুঝি না, আমায় খুশি দেখলে কি তোর জলে? খুব কষ্ট হয় তোর? তা না হলে কেন আমার ছোট ছোট আনন্দগুলো এভাবে চিনিয়ে নিস? আমি তো কখনো তোর এনজয়মেন্টে হস্তক্ষেপ করিনি। তুই গভীর রাতে বাইক রেস ছেড়ে চুপি চুপি বাড়ি ফিরিস, আর আমি তোর জন্য রাত জেগে অপেক্ষা করি গেট খুলে দেওয়ার জন্য। দু একবার ধরা খাওয়ার পর সব দোষ আমার কাঁধে দিয়েছিস, সব দোষ আমার কাঁধে নিয়েছি, যাতে তোর বকা খেতে না হয়। পুরো মাস তোর হাত খরচের টাকা আমার পেছনে গেলেও মাস শেষে কিভাবে তোর কাছে টাকা থাকে? আমি আমার টাকাগুলো তোর ওয়ালেটে রেখে দিই। এই যে তোর টি শার্টগুলো পরি, এমন তো না যে আমি ছিঁড়ে খুঁড়ে ফেলছি। দিন শেষে ধুয়ে মুছে আয়রন করে আগের জায়গায় রেখে দিই। হল রুমের ডিজাইনার ভয়েসটা যে ভেঙে ফেলেছিস সেটা কাউকে বলিনি। নিজ উদ্যোগে একই দেখতে ভার্স জোগাড় করেছি, যাতে আমার গত 6 মাসের সেভিংস চলে গেছে। ওই দিনও কোনো মেয়ে বাড়িতে এসেছিল তোকে খুঁজতে। ওকে শাসিয়ে বলেছি আগামীতে যেন সেই তোর খোঁজ না করে। এমন আরো কত মেয়েকে ওয়ার্নিং দিয়েছি, হিসেব নেই। তোর ভুলগুলো আমি ঢেকে দিলে এর বদলতে কিছু খেতে চাই, নয়তো বলি আমার হোমওয়ার্কগুলো করে দে। তেমন আহামরি কিছু তো করি না। প্রিন্সেস ডায়ানার একটা কথা ছিল, আমি যাকে ভালোবেসেছি সে বাদে সারা বিশ্ব আমায় ভালোবেসেছে। কিছুটা একইভাবে আমি সব সময় তোর পক্ষে থাকা সত্ত্বেও তুই আমার বিপক্ষে। একদমে কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে ওপরে চলে যায় নুভা। অসহায় দৃষ্টিতে ওর যাওয়ার পানে চেয়ে রইল আর্দ্র। এত না বলা অভিযোগ তুলে রেখেছে তার উড়নচণ্ডী, আর সে কি এইসব সম্পর্কে অবগত নয়? বাকরুদ্ধ সে। অনুশোচনা খুঁড়ে খাচ্ছে ভেতরটা। সব দোষ নিজের কাঁধে তুলেও স্বস্তি পাচ্ছে না আর্দ্র। একটা বার তারিখ দেখে নিলে নুভা এতটা কষ্ট পেত না, যদি সম্ভবত নুভার অভিমান ভাঙাতে দেরি করতো না আর্দ্র। তবে এখন কিছু কি করা যায়? জুম অ্যাপে অনলাইন মিটিংয়ের আয়োজন করেছেন প্রিন্সিপাল আজাদি। এর মূল কারণ হচ্ছে ভার্সিটি ট্রিপের স্পট চেঞ্জ করা। বাকি সব প্রফেসরের মাঝে বালিশও উপস্থিত হয়েছে। হঠাৎ প্রিন্সিপাল স্যারের সিদ্ধান্ত বদলে নেওয়ার কারণ কিছুটা আঁচ করতে পেরেছেন সে। তবে পুরোপুরি শিওরিটি এলো জনাব তৌসিফের প্রশ্নে। তিনি ভ্রুতায় কুঁচকে জিজ্ঞেস করলেন, স্যার, সব তো পরিকল্পনা মোতাবেক চলছিল, এমনকি স্টুডেন্টরা এতে দ্বিমত পোষণ করেনি, তাহলে হঠাৎ স্পট চেঞ্জ করার কারণ কি? প্রিন্সিপাল আজাদি গোফে হাত বুলিয়ে বললেন, আমাদের কিচ্ছু করার নেই, সভাপতির নির্দেশ এটা। আর তিনিই বলেছেন ট্রিপ 3 দিনের পরিবর্তে 7 দিনের করতে। স্যারের পিছনে কোনো বিষয়ে বিশেষ কারণ? বারিশের পানে পূর্ণ দৃষ্টি মেলে তাকান আজাদি। তিনি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলেন, এই ভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজরাসান ওরহান, সে এবার নিজের আপন ছোট ভাই আসান ওরহান ও চাচাতো বোন ইনোভা ওরহানকে এই ভার্সিটিতে অ্যাডমিশন করিয়েছে। অর্থাৎ বর্তমানে সাবেক রাজনীতিবিদ এবং সমাজ কন্যাবিদ জনাব ইলিয়াস ওরহান এর 3 জন নাতি নাতনি আমাদের ভার্সিটিতে পড়ছে। কিন্তু এদের মাঝে প্রবলেম হচ্ছে তার নাতনি ইনোভা ওরহান, যে সম্প্রতি স্টুডেন্টদের কাছ থেকে স্যাভেজ আখ্যা পেয়েছে। এই মেয়ের ক্ষমতা এতটাই যে চেয়ারম্যানের ছেলেকে মেরে হাত পা ভেঙে হসপিটালে পাঠানোর সত্ত্বেও চেয়ারম্যানের মুখে টু শব্দ অব্দি বের করেনি। এমনকি তিনি নাকি নিজে গিয়ে মেয়েটার কাছে মাপ চেয়ে এসেছেন ছেলের হয়ে। যাই হোক, ট্রিপের সকল কাজ এখন সভাপতি সামলাবেন। আমাদের শুধু স্টুডেন্টদের সুনির্দিষ্ট দিন তারিখ জানিয়ে দিতে হবে। প্রফেসর তৌসিফ প্রফেসর তৌসিফ চকিত ভঙ্গিতে তাকালেন।
প্রিন্সিপাল আজাদি সতর্ক সুরে বললেন, ট্রিপের এই 7 দিনে আপনার একটা বিশেষ দায়িত্ব, উভয় ওরহান ভাইয়ের প্রতি নজর রাখা। প্রফেসর বারিশ, আপনি ইনোভার দিকে খেয়াল রাখবেন। আশা করছি আপনারা নিজেদের মিশনে সফল হবেন। শুভকামনা। প্রফেসর তৌসিফ সম্মতি জানালেন, তবে বারিশের ধ্যান অন্যদিকে। শুরুতে সে ভেবেছিল নুভাকে জব্দ করতে হলে আর্দের প্রয়োজন পড়বে, কিন্তু এখন মনে হচ্ছে আর্দকে হাত করতে চাইলে নুভা বাদে সক্ষম হওয়া অসম্ভব। তবে গতকাল নুভার সাথে কথা বলে এতটুকু বোঝা গেছে, নুভা রাগী হলেও কাছের মানুষের কাছে খোলা বই। আর নুভার কাছের জোন হচ্ছে আসান প্রণতা। তবে সেই খাতায় এখন তিজাও নাম লিখিয়েছে। গভীর নিস্তব্ধ রাত, ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই। আর্দ্র ধীরগতিতে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো। আশেপাশে কোনো কাকপক্ষী অবধি জেগে নেই, সকলে নিজ নিজ কক্ষে ঘুমোচ্ছে। সেই যে সকালে নুভা রাগ করে রুমে গিয়েছে, সারাদিনে বের হয়নি, ডাকাডাকি করেও লাভ হয়নি। দুপুরে ওর জন্য খাবার টেবিলে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করেছে সকলে, কিন্তু সে ভুলেও কক্ষের দরজা খোলেনি। বলতে গেলে পুরোটা দিন আহার ছাড়া কাটিয়েছে সে, তাই আর্দও খাবার মুখে তোলেনি। ফ্রিজ খুলে মুরগির তরকারি দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আর্দ। রান দুটো অবহেলিত বস্তুর ন্যায় পড়ে আছে বাটিতে, অথচ এই রান নিয়েই কারাকারি লাগে আর্দ নুভার। আজ পর্যন্ত বাড়িতে রান্না করার প্রতিটি মুরগির একটা রান আর্দ, অন্যটা নুভার পাতে দেওয়া হয়েছে, নাহলে তুলকালাম বাঁধিয়ে ফেলবে ওরা। আর্দ ফ্রিজ থেকে তরকারির বাটি হাতে নিয়ে ওভেনে রেখে টাইমার সেট করে। অতপর নিজের বিখ্যাত রেসিপি অনুসরণ করে এক বোল গরম পাস্তা বানিয়ে হাফ ছেড়ে বাঁচল আর্দ। রান্না করা তার জন্য বা হাতের খেলায়, কিন্তু এখন বড় যুদ্ধ হচ্ছে নুভাকে এই পাস্তা খাওয়ানো। এক হাতে পাস্তা নিয়ে নুভার রুমের দিকে পা বাড়ালো আর্দ। দরজা নক করতে গিয়েও করল না। নিজ কক্ষে গিয়ে বারান্দা টপকে নুভার বারান্দায় গেল সে। যেমনটা ভেবেছিল তেমনটাই। নুভা সদর দরজা আটকে রাখলেও বারান্দার দরজা ভিজিয়ে রেখেছে। আর্দ পাস্তার বোর হাতে সন্তর্পণে পা ফেলে রুমে প্রবেশ করলো। এই মাঝরাতে বেডে উপরি হয়ে শুয়ে ফোন কল করছে নুভা। এটা তো হওয়ারই ছিল। বেচারি ক্ষুধার্ত অবস্থায় নিদ্রাহীন রাত কাটে। দরজার দিকে মুখ করে থাকায় আর্দকে খেয়াল করেনি নুভা। আর্দ বেড সাইডের টেবিলে পাস্তা রেখে নুভার পায়ের কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। মৃদু স্বরে রেখে উঠল, নূভ। সাড়া দিল না নুভা। এমন একটা ভাব যেন ও আর্দের উপস্থিতি টের পায়নি। সে আপন মনে ফোনে ব্যস্ত। আর্দ ফের ডাকতে ঘাড় ফিরিয়ে তাকায় নুভা। ভ্রু কুচকে শান্ত কণ্ঠে শুধায়, কি? মুহূর্তে আর্দের চোখ মুখ চকচক করে উঠল, যেন খানিকটা আলো করে এক ফালি আশা উকি দিয়েছে। নিজেকে সামলে আর্দ অনুতপ্ত বোধ প্রকাশ করে বলল, ট্রাস্ট মি নূভ, আমি সত্যি জানতাম না যে দুটো ট্রিপ সেম তারিখে। আই নো, আমার উচিত ছিল চেক করা, কিন্তু সরি রে। তুই প্লিজ আর না খেয়ে থাকিস না। দেখ, তোর জন্য পাস্তা রান্না করে এনেছি, উঠে আয়, আমি খাইয়ে দেই। আর্দ আদুরে ভঙ্গিতে নুভাকে কাছে ডাকলো। নুভা স্থির দৃষ্টিতে ওর পানে চেয়ে গম্ভীর মুখে বলল, আমার ক্ষুধা লাগেনি, তুই যা। প্রচণ্ড রকম ক্ষুধা থাকা সত্ত্বেও মিথ্যে বলতে হলো নিজের জেদকে প্রাধান্য দেওয়াই। ফের ফোনে ব্যস্ত হয়ে পড়ল নুভা। এই মেয়ে ভালো মুডেও সরল জবাব দেয় না। এখন রাগের মাথায় কি ভাববে বলা বাহুল্য। বাধ্য হয়ে আর্দ বোল হাতে নিয়ে বিছানায় উঠে বসলো। অ্যাচকা টান দিয়ে নুভাকে শোয়া থেকে উঠিয়ে ওর হাতের ফোন ছো মেরে নিয়ে নিল। উজবুক দৃষ্টিতে তাকিয়ে যেই কিছু বলতে যাবে, তার পূর্বেই চামচ ভর্তি পাস্তা নুভার মুখে পুরে দিল আর্দ। রাগে বুঁদ হয়ে তাকিয়ে আছে নুভা। মুখের পাস্তা ফেলে দিতে চাইলেও আর্দের অসাধারণ রান্নার স্বাদের কাছে হার মেনে গেল মেয়েটা। সারাদিন বাদে খাবার খাওয়ায় স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেছে। বেশ তৃপ্তি সহকারে পাস্তাটুকু খেয়ে আর চোখে আর্দের পানে তাকালেও নুভা। আর্দ ঠোঁটের করে মনোমুগ্ধকর হাসি রেখে চেয়ে আছে। ফের রেগে নুভা বলল, এমন ভেটকি মাছের মতো ভ্যাটকাচ্ছিস কেন? নিশ্চয়ই গরুর বদলে হাঁসের গোস্ত খেয়েছিস। ওষ্টের হাসি প্রসারিত হয়ে গেল আর্দের। নুভা বিরক্তিকর নজরে তাকিয়ে আছে। এর মাঝে আর্দকে খাইয়ে দিচ্ছে। আপাতত আহারকে বেশি গুরুত্ব দিল নুভা। খেয়ে দিয়ে না হয় কোমর বেঁধে ঝগড়াই নামা যাবে। তুই চেয়েছিলি আমি, তুই, আসান, প্রণতা, তিজা গিয়ে ট্যুর দিয়ে আসি। সেটা পসিবল না হলেও প্রবলেম নাই তো। আমি দাদুকে বলে তোর পছন্দ মতো জায়গা ঠিক করেছি, আর টাইমও 3 দিনের বদলে 7 দিন করেছি। এখন না হয় পুরো ভার্সিটি শুদ্ধ যাবে ট্রিপে, কি বলিস? নুভা চুপ যায়। বলার মতো কথা খুঁজে পাচ্ছে না সে। রাগের মাথায় সকালে আর্দকে বলা কথাগুলো মাথাচাড়া দিচ্ছে। হঠাৎ এত ডিপ্রেসড হয়ে পড়লো কেন? তাহলে কি কোনো বিপদ ঘটেছে? আপাতত এই বিষয় ঘাটাঘাটি না করা উত্তম। ট্রিপের ব্যাপারে নুভার কাছে হতে নীরবে নিভৃতে সম্মতি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আর্দ।
উড়নচণ্ডী যে এখন মনে মনে নিজেই গিল্টি ফিল করবে সেটা বুঝতে বেশি বেগ পেতে হলো না আরদের। চামচ ভর্তি পাস্তা বাড়িয়ে দিতেই ওর হাত খপ করে ধরে নুভা। খাবার চিবিয়ে খেয়ে বলল, আর না, পেট ভরে যাবে। আর না, পেট ভরে যাবে। এখন লম্বা একটা ঘুম দরকার। তুই তোর রুমে যা। একদম না, অল্প একটু আছে, তাড়াতাড়ি শেষ করে আমায় উদ্ধার কর। তাহলে তুই নিজের উদ্ধার করে নে। নুভা যে ঘুরিয়ে ফিরিয়ে আর্দ্রকে বলছে খাবারটুকু খেয়ে নিতে তা ঠিক ধরতে পারল আর্দ্র। পাল্টা যুক্তি দেখাতে মন চাইছে না আজ। সেই বোল হতেই পাস্তা মুখে তুলল আর্দ্র। বাঁকা চোখে ওকে দেখে নুভা চিত হয়ে বেডে শুয়ে পড়ল। ফোন পাশে রেখে চোখ জোড়া বন্ধ করে বলল, তোর ক্লোজেটে ঈদ গিফট রাখা আছে। ভালো না লাগলে আমার বলা লাগবে না, সোজা ডাস্টবিনে ফেলে দিস। ইয়া আল্লাহ, আমি তো তোর গিফট রেডি করতে পারিনি, আসলে সময় পাইনি। এখন আমার ঘুম লাগবে, গিফট না। তুই যা আর আমায় ঘুমোতে দে। আর্দ্র বোলের পাস্তা শেষ করে নুভার পানে চাইল। এসির অন করে পাওয়ার বাড়িয়ে গায়ে পাতলা কাঁথা টেনে নিল নুভা। আর্দ্র উঠে দাঁড়িয়ে বলল, তোর গিফট 2-1 দিনের মাঝে দিয়ে দিব, তবে এখন একটা কিছু তো দেওয়া লাগে। বন্ধ চোখ দুটো কুঁচকে নিল নুভা। এই সময় কি উপহার দেবে? উৎসাহিত হলেও বরাবরের মতো মুখে প্রকাশ করলো না। আর্দ্র এগিয়ে এসে নুভার চেহারায় পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে মাথায় হাত বুলাতে লাগলো। নুভার এক অভ্যাস, মাথায় স্পর্শ পেলেই ঘুমের রাজ্যে পাড়ি জমায় সে। এইবারও একইভাবে গভীর ঘুমে তলিয়ে গেল মেয়েটা। তবে সুযোগটা হাতছাড়া করলো না আর্দ্র। পরম আবেশের সহিত নুভার কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল সে। সদ্য ঘুমন্ত মেয়েটার এক হাত দু হাতের মুঠোয় নিয়ে অজস্র অধর কার্য সেরে নিল আর্দ্র। বছরের পর বছর এভাবে গোপনেই ভালোবেসে যাচ্ছে সে তার উড়নচণ্ডীকে। এর প্রকাশ ঘটানোর ইচ্ছে আপাতত নেই তার, হয়তো সম্ভাবনা। ভার্সিটির বিশাল গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 14-15টা বাস। শিক্ষার্থীদের সমাগমে বরাবরের তুলনায় বেশি। সবাই নিজেদের মাঝে হই হুল্লোড় আনন্দ ফুর্তি করতে ব্যস্ত। শিক্ষক শিক্ষিকা নিজেদের মাঝে জরুরি আলাপ সেরে নিচ্ছেন। এর মাঝে হঠাৎ ভ্রুম ভ্রুম শব্দে চারপাশ শব্দ হয়ে গেল। ভার্সিটির গেটের সামনে সজোরে একটা বাইক ব্রেক কষল। সামনে চাকায় ভর দিয়ে কিছুটা উপরে উঠে গেল পেছনের অংশ। ভূপৃষ্ঠে বাইক স্থির করে মাথা থেকে কালো হেলমেট একটানে খুলে ফেলল আর্দ্র। সিল্কি চুল ভর্তি মাথা বার কয়েক ঝাঁকিয়ে বদ্ধ আখি যুগল খুলে তাকায় সে। প্রফুল্ল আবহাওয়ায় স্নিগ্ধ এক দমকা হাওয়ায় যেন আশেপাশে থাকা মেয়েগুলো মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তবে সেই দৃষ্টি স্থির হয়ে আটকে গেল পেছনে বসা মেয়েটার দিকে। পরনে সাদা টি শার্টের ওপর হাঁটু অবধি সাদা কালো চেক কাটা শার্ট, ডান হাতে সাদা স্মার্ট ওয়াচ, পায়ে কালো কেস, মাথা হতে সাদা হেলমেট খুলতেই নীলাভ চক্ষুদয়ে সূর্যরশ্মিতে ঝলমলে হয়ে করে উঠল। মাথার পেছনে মধ্যভাগে একটা ঝুঁটি, বাদবাকি চুল অবহেলার ন্যায় পড়ে আছে কাঁধ জুড়ে। প্রফেসর বারিশ থমকালো সাধারণের মাঝে অসাধারণ। কত মেয়েরা কত সাজে এসেছে আজ, কিন্তু নুভা সবসময়ের মতো সিম্পল লুকে উপস্থিত। বাইক থেকে নেমে হেলমেট আর্দ্রকে দেয় নুভা। প্রণতা, তিজা, আসান এগিয়ে এসেছে ওদের কাছে। কালো জিন্সের পকেটে হাতিয়ে চুইংগাম বের করে নুভা বলল, এত সকালে কেন যেতে হবে? একটু বেলা করলে কি ঝঞ্ঝা পেতে যেত? যত সব। আর্দ্র একটা ছেলেকে বাইকে চাবি ধরিয়ে বাইক সহকারে ওকে পাঠিয়ে দিল। আসান ডান হাতে মাথা এলিয়ে বলল, আর্দ্রকে আলগা খাটুনি না খাটালে তোর সকাল হয় না? কি দরকার ছিল আজ বাইকটা সাথে আনার? এখন কত কি করে বাড়ি পাঠাতে হচ্ছে। কাকে কি বলিস? ও বুঝে আমার কষ্ট। আর্দ্র দুটো লাগেজ এনে দাঁড় করায়। নুভা মুখে চুইংগাম পুরে বলল, তোর কষ্ট বুঝবে তোর বউ। বিয়ে করার আগ পর্যন্ত একটা খাতায় কষ্টগুলো নোট করে রাখ। আইডিয়াটা কিন্তু জোশ। নুভার সাথে হাত মিলায় আসান। তিজা চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞাসা করে, নুভা, দুটো লাগেজ এনেছিস? হাদ্র ভাইয়া ব্যাগ আনেনি? নুভা না শোনার ভান ধরে আড়মোড়া ভাঙল। প্রণতাও অনিচ্ছুক ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে আছে। আসান হাতের মাঝারি সাইজের ব্যাগ দেখিয়ে তিজাকে বলল, এটা হচ্ছে নোভার ব্যাগ। ওই লাগেজ দুটো আর্দের। আসলে ওর মেয়েদের মতো স্বভাব, বুঝলে? দিনরাত হাজারো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে। ওর জন্য ফ্রিজে তরকারির অবধি রাখা যায় না, সেখানে বিভিন্ন লোশন, ফেস ক্রিম, হ্যান্ড ক্রিম ভরে রাখে। আপনা আপনি তিজার চল ঝুলে গেল। 6 রাত 7 দিনের ট্রিপে একটা মেয়ে স্বাভাবিক অর্থে একটা লাগেজ লাগে। এখানে নুভার ব্যাগ দেখে যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বড় বাস খেয়েছে আর্দের লাগেজ দেখে। একটা ছেলে হয়ে আর্দের এত কিছু লাগে ভাবতেই পারছে না তিজা।
তার নিজেরও বোধহয় এত কিছু ব্যবহার করার সৌভাগ্য হয়ে ওঠেনি। তবে একদিক থেকে আর্দ্র সঠিক, আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে তাকে, সেই চেহারা কি অযত্নে অবহেলা করা যায়? তিজা নিজেকে মানিয়ে নিল, কিন্তু নুভা প্রণতার হাসি থামাইকে দু হাতে মুখ চেপে ধরে হাসছে প্রণতা। ওর শরীর মৃদু কাঁপছে হাসির ঝলকে। নুভা তো দুনিয়ায় আর জায়গা পেল না, পেছন থেকে আর্ধের কাঁধে কপাল ঠেকে হু করে হাসছে সে। আর্ধ পাচ্ছে না ওকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। এখানে এক লাগেজ ভরা নুভার প্রয়োজনীয় জিনিস, যা নুভা নিয়ে যাবে না বলে ফেলে এসেছে। মন চাইছে লাগেজ খুলে সব দেখাতে, তবে মুখ খোলার সুযোগ নেই। এখনও কেউ জানে না নুভা তার কাজিন, না জানে উত্তম। আর্দ্র গমগমে গলায় বলল, তোদের হাসাহাসি থামলে চল, নয়তো বাস আমাদের ছেড়েই চলে যাবে। লাগেজ টেনে বাসের দিকে এগিয়ে গেল আর্দ্র। ওর যাওয়ার পানে চেয়ে আরেক দফা হাসি ডোল পড়ে গেল। দূর থেকে নুবার হাস্যজল মুখটা দেখে ধক করে উঠল বারিশের হৃদয়। হৃৎপিণ্ড নামক ছোট্ট মাংসপিণ্ডের বেহাল অবস্থা। লাফানোর গতি এতটাই বেড়েছে যে কোনো সময় মুখ থেকে বেরিয়ে পড়বে। বেশ অস্থির লাগছে ভেতরটা, তবুও নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করছে বারিশ। এই চেষ্টায় দূত হয়ে এলেন প্রিন্সিপাল আজাদি। তিনি সকলকে বাসে উঠে বসতে বললেন। সকলে বন্ধুমহল নিয়ে বাসে চড়তে লাগলো। প্রফেসর বারিশ এবং অন্যান্য প্রফেসর ওদের সাহায্য করলেন। নুভা প্রণতা তিজা বাস চলে একদম শেষের দিকে জায়গা পেয়ে থম ধরে দাঁড়িয়ে রইল। ভেবেছিল 3 বান্ধবী একসাথে বসে গল্প করতে করতে যাবে, তবে তা বোধহয় আর সম্ভব না। অবশ্য নুভা গিয়ে দাঁড়ালে শিক্ষার্থীগুলো বলার আগে সিট ছেড়ে দেবে। কিন্তু আজ কারো আনন্দে ফোরন কাটাতে ইচ্ছুক নয় সে। হঠাৎ আসান এসে হাজির হলো ওদের পাশে। সে একটা খালি সিটে বসে বলল, দাঁড়িয়ে আছিস কেন? একজন বসে পড়। প্রণতা এক প্রকার ঠেলেই পাঠিয়ে দিল তিজাকে। নুভা প্রণতার কাঁধে হালকা করে চাপড় দিয়ে তাকে বাহবা জানালো, আর তিজা হ্যাবলাকান্তের ন্যায় তাকিয়ে রইল ওদের পানে। তখনই হুড়মুড়িয়ে বাসে ঢুকলো আর্দ্র। প্রণতা ভ্রুকুচকে বলল, আর্দ্রতা, তুমি এই বাসে কি করছো? তুমি সিনিয়র মানুষ, সিনিয়রদের বাসে যাও। তার কথাটা বোধহয় পছন্দ হয়নি উপস্থিত বাকি মেয়েগুলোর। একজন তো উঠে বলেই দিল, সিনিয়ররা যে বাসে মন চাইবে সেই বাসে উঠবে, তাতে তোমার কি? বাকি মেয়েরাও সায় দেয় তার সাথে। প্রণতা জবাব দেওয়ার পূর্বে ঘাড় কাত করে তাকায় নুভা। সাথে সাথে মেয়েগুলোর মুখ পালসেটে হয়ে যায়। নুভা ফোলানো চুইংগাম ফাটিয়ে ফের চিবিয়ে বলল, কিছু বললে? তড়িৎ গতিতে মাথা ডানে বামে নাড়ালো মেয়েরা। ছেলেদের মুখে ভেসে আছে প্রবাদ, ছেড়ে দেবন কেঁদে বাঁচি। আসলে প্রণতার ঠিক পেছনে দাঁড়ানোর ফলে নুভাকে কেউ খেয়াল করেনি। আর্দ্র সে সকল বিষয়ে পাত্তা না দিয়ে বলল, দেখ, সারপ্রাইজ এনেছি, টেনটেনা নেন। আর্দ্রের পাশে এসে দাঁড়ায় উজ্জ্বল শ্যামবর্ণের এক যুবক। মুহূর্তেই প্রণতা চুপসে গেল। নুভা পেছন হতে ওর গলা জড়িয়ে যুবকের উদ্দেশ্যে বলল, আয় হায়, অমাবস্যার চাঁদ, তাও কিনা দিনের বেলায়। জেগে জেগে আমি স্বপ্ন দেখছি নাকি? আনাসদা, তুমি কোথা থেকে টপকালে? আনস ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, টপকেছি তো বহুদিন আগে, তবে তোর সাথে দেখা হয়নি, তাই একবারে ট্রিপে এসে পড়লাম। আসান হাসি মুখে সিট ছেড়ে এগিয়ে আনসের সাথে কুশলাদি ছেড়ে ফের সিটে এসে বসলো। দূর হতে ইঙ্গিতে তার সঙ্গে হালচাল বিনিময় করে নিল তিজা। আসান তিজাকে জিজ্ঞেস করলো, চেনো তো আনশোদাকে? হ্যাঁ, অনুর ভাই হয়। তুমি চেনো ওনাকে? অনেক বছর বাদে দেখলাম। এত বছর লন্ডন ছিল, শুনলাম সেখানে জব করে। নিজ অবস্থানে ঠায় দাঁড়িয়ে আর্দ্র, নুভা, আনস জমিয়ে আটা দিচ্ছে। প্রণতা জড়বস্তু ন্যায় চুপ করে আছে। হাসি ঠাট্টার মাঝে নুভা প্রণতার কাছে ঘেঁষে কণ্ঠে খাদে নামিয়ে বলল, প্রাণ, তুই চুপ কেন? প্রসঙ্গের জবাব না দিয়ে প্রণতা অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি তোর কোন জন্মের দা হয়? এত পরিচয় কিভাবে ওনার সাথে? আশার ভাই আর বেস্ট ফ্রেন্ড হয়। আনাসদা, এইসব কেন জিজ্ঞেস করছিস? প্রণতার মুখ বিস্ময়ে হা হয়ে গেল। পরক্ষণে বিড়বিড় করে মিহি কণ্ঠে বলল, উনি তো মধুর ছেলে আর অনুর দা ভাই, আর ওনার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। চট করে তাকায় নুভা প্রণতার পানে। একবার বান্ধবী তো আরেকবার আনসকে দেখে সে। মাথায় জোর দিতেই মনে পড়ে ঈদের সকালের কথা। কিছুক্ষণ মৌন থেকে নুভা বিনা বাক্য ব্যয়ে জানালার পাশে একটা সিটে বসলো। প্রণতা বসার পূর্বে চট করে আর্দ্র বসে পড়ল নুভার পাশে। আকুতি ভরা নয়নে ইশারায় প্রণতার কাছে আবদার জুড়ে দিল আর্দ্র। প্রণতা না পাচ্ছি সইতে, না পাচ্ছি কিছু বলতে। আর সিট খালি না থাকায় বেচারিকে বাধ্য হয়ে আনসের পাশে বসতে হলো। আর চোখে এক পলক প্রণতাকে দেখে মুচকি হাসে আনস। ভেবেছিল আর্দ্রকে বলে কয়ে মেয়েটার সাথে কথা বলার সুযোগ করে দেবে,
তবে মেঘ না চাইতে বৃষ্টির কাজ সারল নুভা।